হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। মুভিটির নাম হলো ওসাইরিস। মুভিটা আমার কাছে খুব একটা ভালো লেগেছে বলবো না, খারাপও না। তবে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় ভয়েজার 1। এটা আসলে একটা স্পেসক্রাফট যেটা নাসা অনেক বছর আগে পাঠিয়েছিল, সম্ভবত 80-র দশকে। এর একটা কাজ ছিল গ্রহ সম্পর্কে তথ্য নেওয়া, এবং ওখানে একটা গোল্ডেন ডিস্ক ছিল যেটা হচ্ছে ভয়েজার 1 ক্যারি করতেছিল নিজের মধ্যে, এবং সে খুব ভালোভাবে প্রত্যেকটা গ্রহ পার করে সে ইন্টারস্টেলার স্পেসে চলে গেছে। তো যাই হোক, ইন্টারস্টেলার স্পেসে যাওয়ার পরে এখানে আমরা দেখানো হয় একটা একদল সেনাবাহিনীকে। এরা হলো স্পেশাল ফোর্স। তো এখানে এদের যে ক্যাপ্টেন তার নাম হলো গিবস। তো এখানে গিবসের দল, তাদের মূল লক্ষ্য হলো হচ্ছে এনিমি এলাকা থেকে হস্টেল ক্লিয়ার করা। সো এক কথায় বলা হয়, যাকে সামলাবে তাকে মারবে, যাদের হাতে অস্ত্র আছে। তো এইভাবেই তারা হচ্ছে ফাইট করতে করতে সামনে আগাতে থাকে, এবং এখানে আমরা হচ্ছে স্পেশাল ফোর্সের ট্যাকটিক্স সম্বন্ধে দেখতে পাই, এবং দেখতে পাই তারা কতটা দক্ষ নিজেদের কাজে। তো যাই হোক, তারা মানুষ মারা কিছু মনে করে না। তো যাই হোক, এখানে এভাবেই তারা আগাতে আগাতে প্রত্যেকটা ঘর খুবই ঠান্ডা মাথায় ঢুকে শেষ করছে। হঠাৎ করে একটা জায়গায় আসার পর তারা অ্যাম্বুশের শিকার হয়, অর্থাৎ আশেপাশ থেকে সবাই তাদেরকে ঘিরে ফেলে। তো এখানে লোকের সংখ্যা এতই বেশি ছিল যে তারা কিছুই করতে পারতেছিল না। কেননা তারা যতই ভালো হোক না কেন, হ্যাঁ তারা ভালো, তারা প্রত্যেকটা শটে একজনকে মারতেও পারে, কিন্তু যখন একসঙ্গে 10টা বন্দুক তার দিকে তাক করা আছে, তখন তার কিছু করার নেই, কারণ সে এমন টাইম একটাকেই মারতে পারবে। তো এর মাঝখানে দলের একজন অলরেডি আহত হয়ে যায়, এবং তাকে তখন সরিয়ে নেওয়া হয়। দুর্ভাগ্যের কথা, সেই ছেলেটি তখন অতটা বাঁচতে পারে না। যাই হোক, তাকে তখন ফেলে দিয়ে বাকিরা তখন দৌড় দেয়। তো এদিকে হচ্ছে মেডিক তাদের যে 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 হচ্ছে যাদের যারা গুলি লাগে বা এমন কিছু হয় যাদেরকে দেখাশোনা করে, সে তাকে বলে যে এ মারা গেছে, আর কিচ্ছু করার নেই। যাই হোক, তারা তখন সেখান থেকে চলে যায়, সামনে আগাতে থাকে। এরপরে হচ্ছে আমাদের রাবি, সে একটা খুবই বোল্ড সিদ্ধান্ত নেয়। সে ভাবে যে ঠিক আছে, আমার কিচ্ছু করার নেই। সে তখন বলে তাদের ওই এলাকার উপরেই এয়ার স্ট্রাইক করতে। কিন্তু তখন একটা লাল আলো সেখানে এসে পড়ে, এবং লাল আলোর বিমে তারা প্রথমে ভুলসীভূত হয়ে যায় এনিমি, এবং তাদেরকে তখন একটা সাদা আলো আসে, এবং সেই সাদা আলো দ্বারা সবাই সামনে আসে। তো মজার বিষয় হলো, তারপরে হঠাৎ করেই তারা হচ্ছে সেখান থেকে উড়ে যায়, এবং এখান থেকে তখন বিভিন্ন ফ্র্যাগমেন্ট দেখানো হয়, মানে হঠাৎ করে কি একটা আজব খায়। এরপরে আমরা দেখতে পাই একটা ক্যাপসুলের মতো জায়গায়, এটা পানি স্বচ্ছ তরল। সো এখানে তখন কিছু বলা যায় না জিনিসটা কি, হঠাৎ করে ক্যাপসুলগুলো ভেঙে পড়ে, এবং এখান থেকে আমাদের সেই স্পেশাল ফোর্সের সবাইকে, যারা তখন বেঁচে ছিল, তারা তখন সেখান থেকে বের হয়। সবাই তখন বুঝতে পারে না বিষয়টা কি। গিবস তখন সবাইকে বলে, তোমরা কি সবাই ঠিক আছো? সবাই বলছে, হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। তো এরপরে তারা দেখতে পায় তারা একটা এমন জায়গায় ছিল যেখানে তাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছিল, তাদের অস্ত্র শস্ত্র একদম ঠিকঠাকভাবেই আছে। তো যাই হোক, এখানে তারা কিছুই বুঝতে পারতেছে না তারা হঠাৎ করে কোথায় ছিল কোথায়, কারণ তারা তো কিছুক্ষণ আগে পর্যন্ত তারা ছিল যুদ্ধক্ষেত্রে, এবং হঠাৎ করে তারা এখানে কেন আসলো। তো যাই হোক, তারা তখন আর বেশি চিন্তা ভাবনা না করে তখন ভাবে, যাই হোক যা হবার হয়েছে, এখন আমাদেরকে সামনে আগাতে হবে। এই বলে তারা তখন হচ্ছে যেখানে রয়েছে সেইখানকার আশেপাশে স্ক্যান করা শুরু করে, যে দেখার জন্য আসলে কীভাবে কী হলো। তো এরপরে হঠাৎ করে তারা হচ্ছে একটা দরজার সামনে আসে। দরজাটা খুব অদ্ভুত ছিল। তো দরজাটা কোনোভাবে তারা খুলতে পারে তাদের ওজনের কারণে। তারা তো সবাই হেভি লিফটার, দুজন মিলে তুলে ধরে, এবং বাকিরা তখন সেই সুযোগে সেখান থেকে বাইরে বের হয়। তো যাই হোক, এইভাবে তারা সামনের দরজাতে পৌঁছায়, কারণ এখানে প্রত্যেকটা সেকেন্ডে মানে 10 মিটার বা সামথিং দূরত্বে একটা দরজা। তো এই দরজার মধ্যে তারা একজনকে পাঠিয়ে দেয়। তো এইখানে তার টিমের সদস্য গিয়ে সামনের দিকে দেখার চেষ্টা করে সামনে আসলে কি আছে। তখন সে ভেন্টিলেশন শাফট ব্যবহার করে, ভেন্টিলেশন শাফট এর মাধ্যমে তারা তখন সামনে যায়। তো যাই হোক, ভেন্টিলেশন শাফট দিয়ে সামনে গিয়ে তারা তখন যেটা দেখতে পায়, এখানে আরেকটা দরজা, এবং এই দরজাটা আরও বেশি ভয়ঙ্কর, কারণ এই দরজায় কাঁটা লাগানো আছে। যাই হোক, এখানে তারা এই পাশে এসে তারা দেখতে পায় যে দরজার এদিকে রয়েছে এক ধরনের হচ্ছে বাইট মার্ক, মানে যে বিশাল বড় পশুর থাবা দিলে যেরকম একটা দাগ হয় সেরকম। কিন্তু এখানে মজার বিষয়, দরজাগুলো হলো মারাত্মক শক্ত, এবং সেগুলো একটা স্টিলের তৈরি। তো এখানে এটা কেমনে আসে তারা কিছুই বুঝছে না। তো যাই হোক, তারা তখন আর তেমন কিছু কথা বলে না, এবং তারা তখন একে অপরের দিকে দেখে বোঝার চেষ্টা করতেছে, হ্যাঁ এখানে কোনো ব্যাপার আছে, যেটা তারা বুঝতে পারতেছে না তখনও। তো এই কথা বলে তারা তখন সামনের দিকে এগোতে থাকে, এবং তারা যখন এইবার সামনে আসে, তারা তখন দেখতে পায় যে তারা একটা এমন ঘরে এসে পৌঁছেছে, এখানে মানুষদেরকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং এটা দেখে তাদের ব্যাপারে মাথা ঘুরে যায়, কেননা তাদের মানুষের আবার মাথাগুলো নেই, এবং চামড়াগুলো বিনিয়ে ফেলা হয়েছে। তো এতটা বাজে বিভৎস জায়গায় দেখে তারা নিজেরাও কিছু বুঝতে পারে না। সেখানে তারা একটা মেয়েকে খুঁজে পায়। এই মেয়েটিকে মনে রাখতে হবে, এর নাম হলো
এই মেয়েটির নাম হলো রাভি। তো যাই হোক, এখানে তারা রাভিকে তো খুঁজে পায়, কিন্তু সেই সময় হঠাৎ করে একটা এলিয়েন একজনের পিছে এসে পড়ে এবং তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। তো এই দেখে বাকিরা খুবই ভয় পেয়ে যায় এবং তারা তখন সবাই তার এলিয়েনটার উপরে হামলা করা শুরু করে। এর মধ্যে একজন তাদের হাতিয়ার দিয়ে সেই এলিয়েনটাকে মেরে দেয়। তো এলিয়েনটা একটু নড়াচড়া করলে রাভি এসে তাকে সম্পূর্ণ মেরে দেয়। তো এখানে রাভি প্রথমে কোনো কথা বলে না, সে রাশিয়াতে মানে রাশিয়ান ভাষায় কথা বলতেছিল এবং সে প্রথমে নিজের সম্পর্কে কিচ্ছু বলে নাই। তো যাই হোক, এখানে বাকি এলিয়েনরা ব্যাপারটা বুঝতে পারে এবং তারা তখন সবাই তাদের উপরে আক্রমণের জন্য দৌড় দেয়। যাই হোক, এই আক্রমণের পর্যায়ে তারা তখন পালাতে থাকে এবং তারা তখন আরেকটা দরজার সামনে এসে পড়ে এবং তারা বুঝতে পারে তারা এখন কাভার হয়ে গেছে, তারা ফেঁসে গেছে। তখন তারা ভেন্টিলেশন শ্যাফট দিয়ে বাকিরা পালাতে থাকে। তো এই পালানোর এক পর্যায়ে তারা সবাই তো পালাতে পারে, কিন্তু একজনকে তো বেশি থাকা লাগতো ওদেরকে ঠেকানোর জন্য। তো এখানে সে লাস্টের উপর থেকে যায় এবং সে তখন নিজে শেষ পর্যন্ত বাড়ি আসতে আর পারে না এবং সে তখন সেখানেই মারা পড়ে। এটা দেখে ক্যাপ্টেন অত্যন্ত রেগে যায়, কেননা তাদের টিমের অলরেডি দুজন লোককে সে হারিয়ে ফেলেছে, কিন্তু এখন আর কিছু করার নেই। এলিয়েনদের হাতে তার দুজন সঙ্গেই মরে গেছে এবং ক্যাপ্টেন এখন রাভিকে এই দিকে সে তখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাভি কিছুই বলতে চাচ্ছিল না। প্রথমে সে কোনো কিছুই বলতে চাচ্ছে না, কিন্তু এরপরে শেষ পর্যন্ত সে ইংরেজিতে কথা বলা শুরু করে এবং সে তার নিজের নামটা বলে এবং এরপরে তারা রাভির পায়ে ফার্স্ট এড লাগিয়ে দেয় এবং যতটা সম্ভব যুদ্ধক্ষেত্রে দেওয়া। তো যাই হোক, এখানে রাভি তখন তাদেরকে বলে, তোমরা কখন ঘুম থেকে উঠেছো? সে বলে, ঘুম থেকে হয়তো 2-3 ঘন্টা হবে। তখন বলে, তোমরা আসলে ট্রফি। তো এখানে বললাম, ট্রফি? কিসের ট্রফি? সে বলে যে, তুমি এখন বুঝবা না। তো এখানে তারা তখন কেউই কিছু বুঝতে পারে না এবং রাভি তাকে বলে, প্লিজ এখান থেকে তাড়াতাড়ি চলো, নাহলে তারা খুব শীঘ্রই এইসব জায়গায় পৌঁছে যাবে। তো এই কথা বলে রাভি তখন তাদেরকে সেখান থেকে আর কোনো উপায় নেই। তো সে তখন বলে যে, চলো আমাকে ফলো করো, এবং এই কথা বলে তারা তখন সেখান থেকে সামনের দিকে এখন এখানে আমাদের গিবস সে বোঝে আসলে এখানে আর কিছুই করার নেই তাদের এই মেয়েটিকে বিশ্বাস করা ছাড়া। তো যাই হোক, তারা এখানে সবাই বলে যে, বস আমরা এখানে মারা পড়বো, কি করবো? কিন্তু সে বলে, দেখো এখানে কিছুই করার নেই, আমাদের এখান থেকে বের হতে হবে, না হলে আমরা মারা এমনি পড়বো অমনি পড়বো। যাক, এখানে আমরা দেখতে পাই সেই লোকটি যাকে সর্বশেষ ধরেছিল আমাদের এজেন্টরা, তারা তার মেমোরি এক্সট্র্যাক্ট করলো। তার মৃত্যুর পরেও তার সম্পূর্ণ মেমোরি তারা দেখতে পাচ্ছে ওদের হাইটেক টেকনোলজির মাধ্যমে, এবং তারা তখন সেখান থেকে সেই মানুষদের সম্পর্কে সব কিছু বুঝতে পারে, তাদের ট্রেনিং, তাদের তাদের লড়াই করার কৌশল, তাদের দুর্বলতা, তা কিছু আছে। যাই হোক, তারা এদিকে তারা তো ব্যাপারটা জানে না। তখন রাবি বলে যে, রাবি আর ক্রিপসের মধ্যে কথাবার্তা শুরু হয়। সে বলে যে, তুমি কি শুরু থেকেই সোলজার ছিলে নাকি কোনো কারণে হয়েছো? তো সে বলে যে, হ্যাঁ এটা আমি ছিলাম, আমার ভালো লাগে তাই। যাই হোক, তারা তখন এইখানে বিভিন্ন ব্যক্তিগত কথা বলতে থাকে এবং এই ব্যক্তিগত কথার এক পর্যায়ে হচ্ছে রাবি তাকে বলে যে, দেখো আমাদেরকে এখান থেকে বেশি সামনে আগাতে হবে, আমাদের পিছিয়ে থাকলে চলবে না। তো তারা তখন সামনে আগাতে থাকে এবং এখানে তারা রাবি তখন তাদেরকে আরেকটা কথা বলে, যেখানে নাকি প্রত্যেকটা জায়গায় একটা করে মোশন সেন্সর আছে। মোশন সেন্সরের কাজ হলো কোনো কিছু মোশন ডিটেক্ট করা। তো যাই হোক, তারা তখন এখানে এমন একটা রুমে আসে যেখানে হাজারের না লাখের কাছাকাছি এক ধরনের ক্যাপসুল আছে। ক্যাপসুল দ্বারা দেখতে বুঝতে পারে এর ভিতরে মানুষ রয়েছে। তো এখানে আমরা একটা বিষয় বুঝতে পারি যে এই এলিয়েনদের কাছে আমরা মানুষরা হলো স্ন্যাক্স, তারা আমাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এই ব্যাপারটা বুঝতে পেরে বাকিদেরও হয়ে যায়, বলছে হ্যাঁ ভাই আমাদের কাজ সারা। তো যাই হোক, তারা তখন এইখানে ব্যাপারটা দেখে বুঝতে পারে সামনে দিয়ে আগানো ছাড়া তাদের কাছে আর কিছুই করার নেই, কেননা তাই এই লোকেদেরকে তারা মেরে এই অবস্থায় নিয়ে গেছে যাতে বহুদিন সম্ভব বাঁচিয়ে রাখা যায়, মানে ফ্রেশ রাখা যায়। তো যাই হোক, তারা এখান থেকে সামনের দিকে যেতে থাকে এবং সামনে তারা আরেকটা রুমে এসে পৌঁছায়। তো এই রুমের আসার আগে তারা তখন আরেকবার থামে এবং রাবির পায়ের ক্ষতটাকে আরেকবার দেখে আমাদের গিবস, এবং সে তখন তার সঙ্গে আরেকটু কথা বলে যে, দেখো তুমি এখান থেকে কবে আছো? সে বলে যে, আসলে আমার এটা মনে নেই সঠিক আমি এখান থেকে কবে আছি, তবে আমি আমার জন্মের শুরু থেকে এখানেই আছি। তখন এই ব্যাপারটা বুঝে সবাই তখন হতবাক হয়ে, জন্মের শুরু থেকে মানে কি বলতে চাচ্ছে? তো এখানে রাবি তাকে বলে, তোমার কি কোনো মেয়ে আছে? সে বলে, হ্যাঁ ছিল একটা মেয়ে, বাট সে মারা গেছে। তো এখানে বুঝতে পারি যে রাবির খেয়াল করা দেখে রাবি বুঝতে পারে তার একটা মেয়ে আছে। যাক, তো তারা তখন সামনে একটা এমন রুমে এসে পৌঁছায়, এখানে হাজারের উপরে কন্টেনার রাখা আছে। তো রাবি বলে যে, এটা আসলে ওদের জিনিস, ওরা যা কিছু প্রয়োজন মানে যা হাতের কাছে পেয়েছে ভালো লাগছে সবই নিয়ে এসেছে। যাই হোক, তারা এই হাতের কাছে ভালো লাগার পর্যায়ে তারা এখানে এসে পৌঁছায়। এখানে তারা তখন স্পেশাল ফোর্স যেহেতু, তো তারা তখন ভাবে যে, কেন আমরা এভাবে পালিয়ে তো লাভ নেই, তাদেরকে তো মারতেই হবে পালাতে হলে। তো তারা তখন প্ল্যান করছে, আমরা তাদেরকে এইখানে নিয়ে আসবো ধোঁকা দিয়ে এবং তারা আমাদেরকে মেরে দেবো। তো
তো এই প্ল্যানের একজন তাদেরকে ধোকা দেওয়ার জন্য সে তখন হচ্ছে এখানে গিয়ে গান গাওয়া শুরু করে, টেক্সাসের গান। যাই হোক, সেই গানটা দারুণ ছিল, গানের শব্দে এলিয়েনরা চলেও আসে 5 জন। তো এখানে তারা বুঝতে পারে না তারা আসলে ফাঁদে পা দিচ্ছে। তো এলিয়েনরা কুত্তার মতো দৌড়াতে থাকে এর পিছনে, এবং তারা দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ফাঁদে, তার কাজ হলো ওই ফাঁদ পর্যন্ত নিয়ে আসে, এবং সে ঠিকঠাকভাবে নিয়েও আসতে পারে। এবং ফাঁদে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বাকিরা এলিয়েনটাকে সঙ্গে সঙ্গে খতম করে দেয়, অর্থাৎ সুইটলি কিল করে। তো ইনস্ট্যান্ট কিল। তো এখানে তারা তখন রাবি বলে, না না, এখানে ভুল হচ্ছে, তারা কখনো এভাবে আসে না, তারা অবশ্যই তার পিছনে রিইনফোর্সমেন্ট আসতেছে। এবং এই কথা বলতে না বলতে সেখানে চলে আসে। এখানে আমরা দেখতে পাই তাদের কাছে একটা অদ্ভুত ধরনের শিল্ড রয়েছে। এই শিল্ড শুধুমাত্র যে গুলি ঠেকাচ্ছে তা নয়, তাদের যে নিজস্ব অস্ত্র এরা ঠেকাচ্ছে এটা। তো এখানে তারা মানুষের মতো করে ফায়ার করতেছে, অর্থাৎ 2 জন ঠেকাচ্ছে, বাকিরা পিছন থেকে গুলি করছে, অর্থাৎ তারা মানুষের টেকনিক শিখে গেছে। তো এখন এখানে আরো বিপদ। তো তারা বুঝতে পারে এখানে থাকলে তাদের মৃত্যু নিশ্চিত, তাই তারা তখন সেখান থেকে সামনে আগায় থাকে। কিন্তু এই সামনে আগানোর চক্করে তারা আরেকজনকেও হারায়, অর্থাৎ এই টিমে অলরেডি 3 জনকে তারা হারিয়ে ফেলেছে। তো এই 3 জনকে হারিয়ে ফেলার শোকে আর কিছু করার নেই। তো তারা বুঝতে পারে যে সে মারাই গেছে, তখন আর তাদের কিছু করার নেই। তো তারা তখন সামনের দিকে আগাতে থাকে, এবং তারা তখন বাঁচার জন্য একটা ড্রেনেজ সিস্টেমের মধ্যে পড়ে যায়, অর্থাৎ লাফ দেয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তারা বুঝতে পারে যে তারা এই এলিয়েনরা তাদের কিছু মানে খেয়েছে, সব কিছু উচ্চ বস্ত্রে ফেলাই রেখেছে খাওয়া দাওয়ার, এরপর রক্তে ভেজা লাল। তো এখান থেকে একটা মেয়ে তাদেরকে বলেছে, খুব ভালো ডিসিশন, তোমরা এখানে এসে পড়েছো। তো এই মেয়েটির নাম আনা। তো এইখানে অ্যানা তখন তাদেরকে তোলে, এবং এই অ্যানা গায়ে দেখা যায় যে রাশিয়ান স্পেশাল ট্যাঙ্ক ডিভিশন আছে, সেই ট্যাঙ্ক ডিভিশনের লোগো তার গায়ে লাগা আছে। তো সে তখন তাদেরকে বলে যে এখন বেশি কথা বলো না, তোমাদেরকে মোশন সেন্সার থেকে এড়িয়ে সামনের দিকে আগাতে হবে। তো এই কথা বলে তারা তখন সবাই সেখান থেকে সামনের দিকে আগাতে থাকে। তো যাই হোক, সামনের দিকে আগানোর চক্করে তারা তখন সে বলে যে তুমি এখান থেকে কবে আছো। সে বলে যে কবে আছি এখানে আসলে এটা বলা মুশকিল, কেননা টাইমের ব্যাপারে এখানে আমরা কিছু জানি না। তো যাক, এখানে সে বলে তাও হয়তো 30 বছর। 30 বছর শুনে সবাই চমকে যায়, কি বলে 30 বছর শুনে? হ্যাঁ, আসলে এখানে অনেক বছর আগে একটা রেভলিউশন হয়েছিল, আমি সেখানে নেতৃত্ব দিয়েছিলাম। তারপরে রাবির বাবা আমাদের সঙ্গে ছিল, কিন্তু সে আমাদেরকে বাসা থেকে মারার পরে। তো সে তখন বুঝতে পারে কিসের রেভলিউশন। তো এখানে তো তারা কিছুই বোঝে না আসলে কি হচ্ছে। তা সে বলে যে দেখো, এই এলিয়েনরা তখন তোমাদেরকে ওরা ট্রফির মতো রেখেছে, কেননা ট্রফি অর্থাৎ তোমাদেরকে তারা নিজেদের গ্রহে নিয়ে যাবে। তখন সে বলে আচ্ছা, তো এখন আমরা কী করতে পারি? তখন সে বলে যে দেখো, এখন এলিয়েনদের এখন হয়তো বা ডজন খানিক আছে, তো আমাদেরকে তাদেরকে হত্যা করতে হবে, এবং না হলে আমরা বিপদে পড়বো, কেননা তারা নাকি কমিউনিকেশন ঠিক করার চেষ্টা করতেছে, অর্থাৎ এই কমিউনিকেশন ঠিক করতে পারলে তাদের বাকিদেরকে তারা এখান থেকে ডেকে আনতে পারে। এবং সে তখন বলে যে সে নাকি এলিয়েনদের ভাষা বুঝতে পারে। তো এখানে সে বলে যে অ্যানা বলা হয় যে দেখো, আমি এলিয়েনদের সঙ্গে এলিয়েনরা নাকি সবার মেমোরি স্ক্যান করে, অর্থাৎ তাদের কি ভালো লাগে কি খারাপ লাগে সব কিছু তারা জানে, এবং এভাবে তারা নিজেদের শিকারকে নিজেদের কন্ট্রোলে আনে, এবং তাদেরকে হারিয়ে দেয়। তো এখানে সে বলে তখন আমাদের কি কাজে লাগবে তোমার? সে বলে যে অ্যানা বলে আমার টিমকে আমি হারিয়েছি, তো এখন আমার দরকার হলো তোমাদের টিমকে আমার প্রয়োজন, যাতে আমরা সেই এলিয়েনদের কমিউনিকেশন সিস্টেমটাকে ধ্বংস করতে পারি। তাহলেই এলিয়েনরা একা পড়ে যাবে, তাদেরকে তখন আমরা মারলেও বা কিছু না মারলেও কিছু না, আমরা একটা অনেক বড় সময় পাবো, এই সময় আমরা কিছুটা করে নিতে পারবো। তখন সে বলে ঠিক আছে, তোমার কাছে কি সব কিছু আছে, আমরা কীভাবে এটাকে ধ্বংস করবো? তখন সে বলে হ্যাঁ, আমার কাছে অবশ্যই সব কিছু আছে। সে এখান থেকে বোমের পুরো ভান্ডার বার করে। সে বলে ওয়াও, ফাটাফাটি, চলো আমরা দেখি। তো তারা ভেন্টিলেশন শাফটের মাধ্যমে 2টা টিমে ভাগ হয়, এবং তারা ভেন্টিলেশন শাফট দিয়ে দুদিকে বের হয়। এদিকে আমাদের গিবস এবং তার সঙ্গে আরেকজন যে এলিয়েনের অস্ত্র চালানো শিখে জানে, তো তারা 2জন ওই দিকে যায়, এবং তাদের কাজ হলো ডিস্ট্রাকশন তৈরি করা। আবারও একই সিস্টেম, এই ডিস্ট্রাকশন তৈরি করে তারা এলিয়েনদেরকে ব্যস্ত রাখবে, এবং এলিয়েনরা ওই সুযোগে গার্ড পোস্ট ফাঁকা হবে, এবং তারা সেখান থেকে তাদেরকে উড়িয়ে দিতে পারবে। যাই হোক, তারা এই প্ল্যানটা নিয়ে চুপচাপ দুদিকে কাজ শুরু করে। তো এদিকে আরেকজন গিবস আরেকজনকে দেয়, যাতে ওই মা মেয়েকে সুরক্ষা দিতে পারে। তো যাই হোক, তারা তখন এদিক দিয়ে এসে, এবং তারা তখন আবার গান গাওয়া শুরু করে। এদিকে গান গাচ্ছে এবং ধপাস ধপাস করে বাড়াচ্ছে, যাতে তারা এলিয়েনদের নিজেদের দিকে আকৃষ্ট করতে পারে, এবং মোশন সেন্সারেও তাদেরকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। তো যাই হোক, এইভাবে তারা নিজেদের দিকে এলিয়েনকে আনতে তো সক্ষম হয়, কিন্তু কতক্ষণ রাখতে পারবে সেটা এখন দেখার বিষয়। তো যাই হোক, তারা তখন সবাই সেখান থেকে নেমে পড়ে, এবং দেখতে পাই গার্ড পোস্ট ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে তারা তখন সেইখানে বোম লাগানোর জন্য সামনের দিকে এগোতে থাকে।
তো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বোম লাগিয়ে এটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, যাতে তারা কোনোভাবেই তাদের সঙ্গে মানে বাইরের সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তারা সেখানেই মারা পড়ে। তো যাই হোক এই প্ল্যানটা তো খুব ভালোই কার্যকর করছে এবং এলিয়েনরাও টোপটা ভালোই গিলেছে এবং এলিয়েনরা তাদের পিছনে আসছে এবং তারা তখন এলিয়েনদের সঙ্গে লড়াই শুরু করে। তো যাই হোক এই লড়াইয়ে তারা এলিয়েনদেরকে মারতে তো থাকে, কিন্তু এলিয়েনরা এখানে সংখ্যায় ডজনের বেশি ছিল ভাই। তো যাই হোক, তো এখানে তারা এই সুযোগে বোম লাগাতে সক্ষম হয়, কিন্তু তারা এলিয়েনরাও তাদের চালাকি ধরে ফেলে। তো তারা চালাকি ধরে ফেলার সঙ্গে সঙ্গে এলিয়েনদের কিছু এলিয়েন পাঠিয়ে যায়, যাতে আমাদেরকে ওয়াচ টাওয়ারটাকে ঠেকাতে হবে, অর্থাৎ যোগাযোগ কেন্দ্রটাকে ঠিক করতে হবে। তো এই রক্ষা করার চক্করে তারা দৌড় মারে এবং বাকিরা এদের উপরে হামলা করে, অর্থাৎ বাকিদের বিপরীত হয়ে গেছে এখন। তো যাই হোক, টাইম তারা পেয়ে গেছে, বোম তারা লাগিয়েছে, কিন্তু এখন তাদের নিজেদের সবাইকে এখানে বের হওয়া মুশকিল হবে। তো এখানে আমাদের টাকলু চাচা করেছে কি, সে তার ক্যাপ্টেনকে বাঁচানোর চক্করে নিজের মানে তার যেহেতু অস্ত্র শেষ, গুলি শেষ, তাই সে তখন সেই এলিয়েনটির সঙ্গে আকাশে নিজেকে লাগিয়ে এলিয়েনটির সঙ্গে নিজে দিয়ে আত্মহত্যা করে। যাই হোক, সে যে জীবন দিয়ে ক্যাপ্টেনকে বাঁচিয়ে দেয়। তো যাই হোক, এখানে এদিকে আমরা দেখতে পারি যে সেই মামের উপরেও এলিয়েনরা হামলা করেছে। তো এখানে অ্যানা খুবই বাজেভাবে আহত হয়েছে এবং সে তখন এবং তার কাছে বন্দুকের গুলিও শেষ। সে তখন তার পাশে সেই সোলজারটাকে বলে, দেখো প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে রেখো, এবং এই কথা বলে সে তখন সেখান থেকে তাদেরকে চলে যেতে বলে এবং সে তখন নিজে রিমোট ডিটোনেশনের মাধ্যমে সেই ওয়াচ টাওয়ারটাকে ধ্বংস করে দেয়। তো যাই হোক, এইখানে সেই এখন রাভি এবং তার পাশের সেই দুইজন তারা তখন সেখান থেকে দৌড়াতে থাকে। সে রাভিকে একটা জায়গায় ঢুকিয়ে দেয় এবং সে তখন নিজেই দৌড়ায়, এলিয়েনদেরকে নিচের দিকে আকৃষ্ট করে রাভি বেঁচে যায়। তো যাই হোক, সে তখন যদি আকৃষ্ট করার চক্করে এদিকে ক্যাপ্টেনও সেদিকে আসে এবং হঠাৎ করে একটা এলিয়েনদের পিছে তাকে অজ্ঞান করে দেয়। তো এখানে এলিয়েনরা তাকে আর মারে না, সে অজ্ঞান করে দেয় এবং এদিকে এই লোকটির পিছনে এলিয়েন চলে আসে এবং সে তাকে ভালো মতো তুলে দেয়। বাট এলিয়েনটাকে শেষ মুহূর্তে এলিয়েন তাকে মারলো না কি মারলো এটাকে আমাদের বলা হয় না। তো যাই হোক, এখানে তো এখন দেখতে পাই সেই মেয়েটি যখনই বাইরে আসে রাবিকেও তারা অজ্ঞান করে দেয়। রাবির পিছনে ছিল এলিয়েন ভাই, তো কি করবে? তো অজ্ঞান করে দিয়ে তারা দুজন হঠাৎ করে তাদের ঘুম ভাঙে। এদিকে আমাদের ক্যাপ্টেনকে পিছনে অজ্ঞান করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে তখন চলে যায় স্মৃতির পাতায়, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এলিয়েনরা তার স্মৃতির সঙ্গে আবার কিছুটা করতেছে। তো সেই এখানে স্মৃতি সে দেখতে পায় যে ক্যাপ্টেনের মেয়ে এবং তাকে হঠাৎ করে আসমানে তুলে নিচ্ছে এলিয়েনরা, এবং সেখান থেকে ঘুম থেকে দেখতে পায় তারা জেলের আছে। এখানে তাদের মতো বহুত লোক আছে, তাদের এলিয়েনরা বন্দি করে রেখেছে। তো এখানে রাবি এবং সে বলতে, তোমরা কেমন আছো? তো অ্যানা কোথায় এবং বাকিরা কই? সে বলছে তারা হয়তো বেঁচে আসেনি। তো এই কথা বলে এলিয়েনরা একদম খুব ক্ষেপে আছে ওর উপরে, আমাদের গিবসের উপরে, কারণ অনেক লোক মারা গেছে ওর জন্য ওদের। তো এই কথা বলে সে তখন তাকে হত্যা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই ওই যে সোলজার আছে সে তখন তাকে গুলি করে। তো এর নাম ওয়্যাক্স। তো ওয়্যাক্স তখন তাদেরকে গুলি করে কোনো মতে বাইরে বের করে নিয়ে আসে এবং ওয়্যাক্সও এবার এলিয়েন অস্ত্র চালানো শিখে গেছে। তারা তখন সবাই মিলে সেখান থেকে বাড়ানোর চেষ্টা শুরু করে। তো যাই হোক, ওয়্যাক্স তো সামনে আগাতে থাকে এবং সামনে আগানোর পর্যায়ে তারা তখন আবারও এলিয়েনের সম্মুখীন হয়। তো এলিয়েনদেরকে কোনো রকম ঠেকিয়ে দিয়ে তারা সেইখানে তাদের যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে কোনো রকম ট্যাকেল দেয়। যাই হোক, এখানে তারা দরজা বন্ধ করে হাফ সেরে বাঁচলাম। কিন্তু এখানে আমাদের ওয়্যাক্স তখন খুশিতে সে তখন একটা দেওয়ালে হেলান দিয়ে দেয়, যেটা দুর্ভাগ্যের কথা। ওখান থেকে একটা ছোরা বের হয়ে আসে, অর্থাৎ দা বের হয়ে আসে। সেই দাটা এসে আমাদের ওয়্যাক্সকে সেখানেই খতম করে দেয়। তো যাই হোক, এখানে তখন আর কি অনেক ক্যাপ্টেন আর রাবি রয়েছে। রাবি এখন ক্যাপ্টেনের গুলিও শেষ। তো ক্যাপ্টেন এখন বুঝতে পারে যে এখন গুলি দিয়ে কাজ হবে না। তারা তখন ছুরি নিয়ে শুরু করে ফাইট। তো এই ফাইটে তারা দুজন ক্যাপ্টেন সে চালাক, সে তার গায়ে শক্তি কম এবং সে জানে সে পারবে না, তারপর সে হামলা করে চালাকির মাধ্যমে। সে নিজেদের চালাকি সম্পূর্ণ খাটিয়ে তারা এখানে লড়াই করে। বাট দুর্ভাগ্যের কথা, চালাকি খেটে কোনো লাভ হয় না। এই আমাদের এলিয়েন ভাইয়া খুবই শক্তিশালী এবং সে চালাক তেমন না হলেও সে গিবসের উপরে অত্যন্ত ভারী উঠছে। তো গিবস এখানে চালাকি খাটিয়ে তাকে দুই দরজার মাঝখানে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে। তো এরপরে তারা রাবি সেখান থেকে বাইরের দিকে তাকায়, এখানে বুঝতে পারি এই শিপটা কখনো মহাকাশে ছিল না, সেটা পৃথিবীতেই ছিল। তো এটা দেখে আমাদের গিবস সে তখন আশা খুঁজে পায় এবং সে তখন নিচেও সেখান থেকে উঠে পড়ে। তো উঠে তারা উপরে তো যায়, উপরে গিয়ে তাদের কপালের কাশ তা দেখতে পারে যে পুরো পৃথিবীর ধ্বংস এবং তারা এখন প্যারিসে আছে। যাক, এখানে মুভিটি সমাপ্ত হলো। আশা করি মুভিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীবার।